সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সাথে আছি আমি মুস্তফা খন্দকার। দেশে সংঘাত, বিভেদ ও প্রতিহিংসার রাজনীতির অবসানে দলগুলোর নির্বাচনী ইশতেহারে ছিল ট্রুথ অ্যান্ড হিলিং বা রিকনসিলিয়েশন কমিশন গঠনের প্রতিশ্রুতি। কিন্তু সরকার গঠনের 6 মাস পেরিয়ে গেলেও সে উদ্যোগ নেই। কথা ছিল ফ্যাসিবাদীদের অপরাধগুলো চিহ্নিত করা এবং জুলাই অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক বাদানুবাদ কি রিকনসিলিয়েশন কমিশনের প্রয়োজনীয়তা প্রমাণ করছে না? সমঝোতা ছাড়া কি জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব, কিংবা সুস্থ রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হবে কি? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় সমঝোতা ইশতেহারে আছে, বাস্তবে নেই। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন এবিএম মোশাররফ হোসেন, সংসদ সদস্য বিএনপি, সাবেকুন রোহার মুন্নি, সংসদ সদস্য জামাত ইসলামী, এবং আছেন সালাউদ্দিন আহমেদ রায়হান, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক। দর্শক, আপনারা এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। আলোচনায় অংশ নেওয়ার জন্য কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে। এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দেবো আজকের প্রধান শিরোনাম। প্রকৃত গণতন্ত্র ফেরাতে চায় সরকার, যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন। 17 বছর গণমাধ্যমের টুটি চেপে ধরেছিল ফ্যাসিস্ট সরকার, এখন স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করাই লক্ষ্য। সরকারের প্রথম 6 মাসে জ্বালানি সংকটের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতিও নাজুক। অভিযোগ 11 দলের, গণভোটের রায় বাস্তবায়ন না করলে ফল ভোগের হুঁশিয়ারি। বঙ্গভবনের রাজকীয় অভিষেক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, রাষ্ট্রপতিকে গার্ড অব অনার, কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময়, দাপ্তরিক কাজে কাটল প্রথম কর্মদিবস। রোহিঙ্গা বাছাইয়ে কক্সবাজারের জন্ম নেওয়া শিশুদের অন্তর্ভুক্তির আহ্বান বাংলাদেশের, সংকট নিরসনের চেষ্টায় সরকার, রাজনৈতিক সমাধানের তাগিদ কূটনীতিকদের। এবং সার সংকট ও বাড়তি দামে ক্ষুব্ধ কৃষক, কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে ডিলারের গোদাম ভেঙে 10,000 কেজি লুট, বেশ কয়েক বস্তা ফেরত, বাকিগুলো উদ্ধারের চেষ্টায় পুলিশ। মোশাররফ ভাই, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে বিএনপি প্রতিহিংসার রাজনীতির অবসান চায়, কিন্তু বিএনপি ইশতেহারে ছিল রিকনসিলিয়েশন কমিশন গঠন করা, সেটা না করে এই প্রতিহিংসার রাজনীতি অবসানের কত সম্ভব, কতখানি অবসান করা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই সহ আলোচক এবং দর্শক সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। একটা নতুন বাংলাদেশ, দেখেন বিএনপির এবার নির্বাচনী মূল স্লোগানটা ছিল সবার আগে বাংলাদেশ। তো এই বাংলাদেশটাকে যদি আপনি আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে তো অবশ্যই সবাইকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। যার জন্য দেখবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটা নতুনভাবে যাত্রা শুরু করেছে। আপনি কখনো দেখেন নাই বাংলাদেশে, নিশ্চয়ই আপনি গণমাধ্যমের দীর্ঘদিন, বা আমিও দেখি নাই, যে দলটি জয়লাভ করে সে তার পরাজিত যে অপোনেন্ট তার সাথে গিয়ে দেখা করে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। তা আবার দ্বিতীয় যে বৃহত্তর দল তার বাসায় গিয়ে দেখা করে, এবং সবাইকে নিয়ে আগামী দিনে যে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়, এটাই ছিল এর মূল মেসেজটা। এখন আপনি যে কথা বলছেন রিকনসিলিয়েশন যেটা, এখন এটা তো একটা কিছু ক্রাইটেরিয়া আছে। আপনি কাকে ক্ষমা করবেন, কাকে করবেন না, কাকে শাস্তি দেবেন, কাউকে অন্যভাবে মেনটেন্স করবেন, এটা হলো রাষ্ট্রের একটা পলিসির ব্যাপার। এখন দেখেন, আমরা এই 6 মাস অতিক্রান্ত হলো, এর মধ্যে আমরা বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, বেশ কিছু সংকটের মধ্যে, যেটা আমাদের দ্বারা সৃষ্ট নয়, এটা আমরা উত্তরাধিকার সূত্রে পাওয়া। যেমন আপনি দেখেন আইন শৃঙ্খলার অবনতি, 5ই আগস্টের এই জুলাই গণ অভ্যুত্থানে কিছু কিছু প্রশাসনিক কর্মকর্তারা, কিছু কিছু আইন শৃঙ্খলা এমনভাবে নগ্ন দলীয়করণভাবে দায়িত্ব পালন করেছে যে তাদের মধ্যে একটা ট্রমা কাজ করে, এখন একটা অপরাধ বোধ কাজ করে, যার জন্য কোনো সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। প্রশাসনে দেখবেন 2008 থেকে 2024 পর্যন্ত শেখ হাসিনা ছিলেন, মিনিমাম আপনার প্রায় 40-42টা, মিনিমাম প্রায় 14টা-15টা বিসিএস পরীক্ষা তারা নিয়েছে, এবং সেখানে দলীয় ব্লাড টেস্টের মতো করে তারা তাদের নিয়োগ দিয়েছে। এই লোকগুলি কিন্তু এখন সবই প্রশাসনে আছে। তো এই যে একটা নগ্ন দলীয়করণের বিরুদ্ধে একটা সবার জন্য বাংলাদেশ তৈরি করা, এটা কিন্তু বিরাট চ্যালেঞ্জের ব্যাপার। তারপর দেখবেন আপনার এই যে আমরা সাম্প্রতিক যে সংকটগুলো মোকাবেলা করছি, বিদ্যুৎ,
গ্যাস, জ্বালানির অন্য সংকট, আইন শৃঙ্খলার সংকট, সবচেয়ে বড় সংকট আছে এগুলির সবগুলির মূল হলো অর্থনীতি। কারণ আপনি এই জ্বালানি সংকট যদি সমাধান করতে আপনাকে অর্থনৈতিক আত্মস্বনির্ভরতা দরকার। আপনি যদি আমার কর্মসংস্থান, যেটা জুলাইয়ের এই আন্দোলনের সবচেয়ে বড় একটা স্পিরিট ছিল যে কর্মসংস্থান, তার জন্য শিল্পায়ন দরকার, চাকরির ব্যবস্থা দরকার। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে গিয়ে গভর্নমেন্ট হিমশিম খাচ্ছে। এবং এর উপর আরেকটা মরার উপর খরাগা আমরা যেটা বলি, যেটা আমাদের দ্বারা সৃষ্ট না, অথচ আমরা তার এফেক্টটা ভোগ করি, সেটা হলো আমেরিকা ইরান যুদ্ধ। আপনি দেখেন আমাদের জনশক্তির একটা বিরাট মিডল ইস্টে তারা কর্মসংস্থানের জন্য ওখানে আছে। আজকে অনেকের চাকরি চলে যাচ্ছে, অনেকে মারা যাচ্ছে, বা নতুন যে আমরা কর্মসংস্থান ব্যবস্থা করবো সেইটা আমরা পাচ্ছি না। এই সামগ্রিক অবস্থার মধ্যে সরকার যেভাবে নিজেকে ব্যতিব্যস্ত রাখতে হচ্ছে, যার জন্য আপনি যে কথাগুলি বলছেন, এগুলি আপাতত হয়তো সরকার সময় পাচ্ছে না। বরং আপনি দেখেন, আপনি যে কথাটা বলছেন যে বিচার, এখানে একটা কথা বলছেন যে যাদের যে অপরাধ করেছে চিহ্নিত করে তাদের বিচার ব্যবস্থা, ইতিমধ্যে কিন্তু বিচার ব্যবস্থা চলছে। ইতিমধ্যে ফেসিস শেখ হাসিনার দুইটা মামলা সাজা হয়েছে, আসাদুল্লাহ কিনুর সাজা হয়েছে, অন্যান্য বেশ কিছু কর্মকর্তাদের সাজা হয়েছে আমরা মনে করি, এবং অনেকগুলি মামলা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই ধাপগুলি যদি আমরা অতিক্রম করতে পারি, তাহলে হয়তো একটা এই যে যারা অপরাধ করেছে, যারা অন্যায় করেছে, যারা দেশটাকে লুটেপুটে খেয়েছে, তাদের বিরুদ্ধে হয়তো একটা কার্যকরী ফলাফল আমরা দেখতে পাবো। মুন্নিয়াপা, আমি আপনার কাছে আসি। সেটা হচ্ছে যে ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেছেন বর্তমান সরকার ফ্যাসিবাদীর পথে হাঁটছে। আবার সরকারি দল থেকে বলা হচ্ছে যে বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে। এই যে এমন রাজনৈতিক ভাষার ব্যবহার, এই যে আমরা যে নতুন রাজনীতি চাই, সেটার সাথে কতখানি সামঞ্জস্যপূর্ণ আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, আমার সম্মানিত সহ আলোচক এবং দর্শক শ্রোতা সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিবাদন, সালাম, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি আপনি বলেছেন, আসলে ফেসিবাদ মুক্ত একটি বাংলাদেশের জন্যই তো সংগ্রামটা ছিল আমাদের। 24-এর এই গণ আন্দোলন, এত রক্তক্ষয়, এত কঠিন একটা দুর্গম পথ পাড়ি দিয়ে জাতি একটা নতুন স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্নটা কি? সেটা হচ্ছে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ হওয়ার জন্য পূর্বশর্ত, প্রি কন্ডিশন হচ্ছে সংস্কার, সর্বক্ষেত্রে সংস্কার, রাষ্ট্রীয় সংস্কার, প্রচলিত যে কাঠামোটা আছে সেই কাঠামোর সংস্কার। সেই কাঠামোটা আপনার স্ট্রাকচার, আমরা জানি একটা বিল্ডিংকে আপনি ভেঙে চুরে সেটা রিকন্ডিশন করতে পারেন, কিন্তু সংস্কার হচ্ছে পুরোটাকে একদম আগের যে স্ট্রাকচার সেটাকে ভেঙে চুরে নতুনভাবে গড়ে নেয়া। তো বর্তমানে আসলে আমরা দুঃখজনক বিষয়, সরকার ক্ষমতা আসার পর জনতার যে দাবি ছিল, মূল যে কন্ডিশন ছিল যে বাংলাদেশের সংস্কারের জন্য সবার আগে সংবিধান সংস্কার, যে সংবিধানের মাধ্যমে সারা বাংলাদেশের ক্ষমতা কাঠামোটা সংস্কার হবে, অর্থনৈতিক ব্যবস্থা সংস্কার হবে। এই যে অর্থনৈতিক ধসের কথা বলছেন, আসলে এটাও তো অর্থনৈতিক সংস্কার পুনর্গঠনের দরকার ছিল। দীর্ঘ ফ্যাসিবাদের শুধু দায়বদ্ধতা, দায় দিয়ে তো আমরা সারতে পারবো না। আমরা সবসময় একটা জিনিস দেখি, এটা জনতাও এটা আর দেখতে চায় না, যে একজন চলে যায়, আরেক সরকার আসে এবং পূর্ববর্তী দায়ভার দিতে দিতে তার 5 বছর চলে যায়। জনতা এটা দেখতে চায়নি বলে একটা সংস্কার চেয়েছে, যেটার মাধ্যমে ক্ষমতার একটা ভারসাম্যপূর্ণ অবস্থান হবে। সরকারি দল, বিরোধী দল, এখানে ফেসিবাদীর হওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা যেন বন্ধ হয়ে যায়। তো আমাদের, আপনি যেটা বললেন যে আমির জামাত এবং বিরোধী দলীয় নেতা যে ফ্যাসিবাদের কথা বলেছেন, এটা তো আসলে এটা আমাদের কথা নয়, এটা জনতার কথা। কারণ সরকার আবার ভয় পাচ্ছে, তারা একটা একটা করে দেখেন বাস্তবায়ন করছে, এরপর বলছে যে তারা অক্ষরে অক্ষরে সংস্কার করবে। আপনি এই যে 70 অনুচ্ছেদের মাধ্যমে নির্বাচন হয়ে গেল, দেখেন নির্বাচন হয়ে যাওয়ার পরে সংস্কার হয়ে কি লাভ? আবার কি আমরা 5 বছর সেই ফ্যাসিবাদের পথেই হাঁটবো? এই জন্যই এই কথাটা এসেছে। এটা শুধু আমি মনে করি বিরোধী দলের কথা নয়। তাহলে আপনারা তো ভোটে গেলেন, তাহলে 70 অনুচ্ছেদ যখন আছে তখন আপনারা কেন ভোটে গেলেন না? এটা একটা গণতান্ত্রিক প্রসেস। আমরা তার মানে আপনারা ওই যে মানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ওই বিএনপির অন্যতম নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে 70 অনুচ্ছেদে আপনারা যখন অংশগ্রহণ নিচ্ছেন, তার মানে আপনারা মেনে নিয়েছেন যে বিদ্যমান সংবিধান অনুযায়ী আপনারা হাঁটছেন না। আমরা সংবিধান অনুযায়ী, কারণ আমরা তো সংসদের বাইরে যেভাবে যে ভাষায় কথা বলা দরকার সেই ভাষায় কথা বলছি, আর সংসদের ভেতরে সংসদীয় ভাষায় কথা বলতে হয়, সেখানে একটা রীতিনীতি আছে, তাই না? কিন্তু সেখানে আমরা আমাদের যারা আছেন,
আমরা যাদেরকে ভোট দিব এটা একটা আমি মনে করি পায়োনিয়ার, সামনের আগামীতে এটা একটা রাস্তা দেখাবে যে এই যে গণতান্ত্রিক সোসাইটিতে এই 70 অনুচ্ছেদকে সামনে রেখেও যে আমরা আমাদের অবস্থান থেকে আমরা অনড় ছিলাম এবং আমরা আমাদের অবস্থান থেকেই যথাযথ ভূমিকা আমরা পালন করার চেষ্টা করেছি। কারণ না হলে কি হতো দেখেন, নয় আমাদেরকে ভোটদান থেকে বিরত থাকতে হতো, হ্যাঁ, আর না হলে আমরা মানে সরকারি দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে ভোট দিতে হতো। এটা ঠিক যে যখন মনোনয়ন হয়ে গেছে তখন তো আমরা অবশ্যই তাকে আর দলীয় ব্যক্তি মনে করব না, তিনি রাষ্ট্রপ্রধান, তিনি দেশের সকলের জন্যই তিনি একজন অভিভাবক এবং আমরা সেটাই আশা করব তার কাছ থেকে। তবে ফেসিবাদের যে চরিত্রগুলো ছিল, যেই ক্রাইটেরিয়ার মাধ্যমে ফেসিবাদ হয়েছে, এই সরকার কিন্তু সেই পথে হাঁটছে। সুতরাং এই কথাটা অবান্তর কিছু না, এটা শুধু আমাদের কথা না, এটা আমি জনতার কথা আজকে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা আপনাকে বলি, সেটা হলো যে এর আগে যখন আপনারা সংসদ সদস্য হিসেবে আপনাদের দলের এবং আপনাদের যে সহযোগী দল আছে এনসিপির 2টা শপথ গ্রহণ করেছিল এই নারী আসনের আগে, নির্বাচিত হওয়ার আগে, কিন্তু আপনারা কিন্তু 2টা শপথ নেননি। না, আমাদের বিষয়টা তো আমরা সংরক্ষিত নারী আসন, কিন্তু এমপি তো একবার পার্লামেন্টে গেলে তো তার প্রিভিলেজ তো একই না। এখানে আমাদের শুরুতে যারা সংসদ সদস্য হয়েছেন নির্বাচিত এবং তারা সেইটা মেনটেন করেই হয়েছেন এবং পরবর্তীতে আমাদের যে শপথটা সেটা সংরক্ষিত নারী আসনের যে শপথ, সেই শপথে আমরা গ্রহণ করেছি। কারণ প্রথম প্রতিবাদ তো আমাদের এবং প্রথম যে পদক্ষেপ সেটা তো নিয়েছেন, কিন্তু সেটাতে ফলাফল আসুক না আসুক আমরা আমাদের অবস্থান থেকে আমরা দৃঢ় ছিলাম এবং আমরা সঠিক পদক্ষেপ নিয়েছিলাম, সেদিক থেকে আমরা পারফেক্ট অবস্থানে আছি। সালাউদ্দিন আহমেদ রায়হান, সেটা হচ্ছে যে এই যে সরকার বিরোধী দলের বর্তমান যে অবস্থান, একটা সরকারের মাত্র 6 মাস মাত্র শেষ হলো, এই অবস্থায় সরকারের জুলাই সনদের দাবি, মানে বিরোধী দলের দাবি, সরকার বলছে যে আমরা এটা অঙ্গীকারবদ্ধ এবং আমরা অক্ষরে অক্ষরে পালন করব। কিন্তু আমরা রাজপথে এবং সংসদের মধ্যেও সরকারি বিরোধী দলের নানা রকমের আমরা হুঁশিয়ারি দেখছি, শুনছি এবং রাজপথে ইতিমধ্যে আন্দোলন গড়িয়েছে এক দফা। তো এই অবস্থায় আপনার কি মনে হয় যে এই সংস্কার নিয়ে বিরোধী দলকে সরকারি দল এত বলার পরেও কেন আশ্বস্ত করতে পারছে না? ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা আমার সহ-আলোচকদের। দেখেন, বিরোধী দলের এটা একটা চরম দ্বিচারিতা, যে জিনিসটা আপনি কিছুক্ষণ আগে উল্লেখ করলেন, যে ওনারা কিন্তু সংসদীয় প্রসেসে যে বিদ্যমান সংবিধানের অধীনে আপনার অংশগ্রহণ করছে এবং সংবিধান সংশোধনের জন্য বর্তমান সরকারি দল একটা কমিটি গঠন করেছে এবং বর্তমান সরকারি দল কি বলেছে, যে আমরা যে জুলাই সনদটা স্বাক্ষর করেছি, এই যে বুকটা, দিস ইজ দ্য লিগ্যাল ডকুমেন্ট, এখানে সবার স্বাক্ষর আছে, এনসিপি প্রথমে করেনি, পরে করেছে, এই জুলাই সনদটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। বিএনপি শুধু এই সংস্কার প্রসেসে যখন আলোচনা হয়েছে তখন থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সবচেয়ে বেশি অনেস্ট বিএনপি তার দিক থেকে। কেন? বিএনপি যেই জিনিসটাতে এগ্রি করতে পারবে না সেই জিনিসটা এগ্রি করে নাই, তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং অ্যাকর্ডিংলি কিন্তু বলা হয়েছে যে আপনার তাদের ইশতেহারে উল্লেখপূর্বক যদি ম্যান্ডেট পায় সেই অনুযায়ী এই জুলাই সনদ বাস্তবায়ন করবে এবং তাই হয়েছে। এখন বলেন, ওনারা বলে যে গণভোটের বিষয়টা কেন আপনার ওনারা বর্তমান সরকারি দল মানছে না। দেখেন, এটার উত্তর কিন্তু আপনার যিনি বিএনপির পক্ষ থেকে সাংবিধানিক কমিটির বৈঠকগুলোতে ছিলেন আলী রিয়াজের নেতৃত্বে, সেখানে তিনি কিন্তু সংসদে এই স্পষ্ট একটা উত্তর দিয়েছেন যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যেটা পরবর্তীতে করা হলো একদম রাতের আধারের মতো, যেটাকে আমরা যেই বাগধারাটা ইউজ করি, যেটা আপনার করা হলো, এখানে কিন্তু কারোর সাথে কোনো আপনার কনসালটেশন করা ছিল না, করা হয়নি। হ্যাঁ, আপনার প্রশ্নের ব্যাপারে বলেন বা এই যে বাস্তবায়ন আদেশটা যে করা হলো, এখানে কি ধরনের প্রসেসে করা হবে, এটা কিন্তু বিএনপির দিক থেকে পরিষ্কার। এখন আসেন সংবিধান সংশোধন কমিটিতে তাদের 5 জন কিন্তু মানে খুবই সিগনিফিক্যান্ট তাদের আপনার অ্যাকসেপ্টেন্স, 5 জনকে উপস্থিত থাকতে বা তাদেরকে নাম দেওয়ার কথা বলো বারবার অনুরোধ করা হচ্ছে। এখন তারা যদি নাম না দিয়ে এখানে না আপনারা বসে থাকে, তাহলে তো আপনার এখানে কোনো আপনার প্রসেস তাদের দিক থেকে তারা কোনো প্রসেস কন্টিনিউ করতে পারবে না। বিএনপি তো আপনার এই জুলাই সনদ অনুযায়ী কিন্তু আপনার সংবিধান সংস্কার করবে। আপনি কিছুক্ষণ আগে মনে হয় 70 অনুচ্ছেদের কথা বলছিলেন, তাই না? 70 অনুচ্ছেদ একটা সংস্কার প্রক্রিয়া বিএনপি কিন্তু মেনে নিয়েছে, অর্থ বিল এবং আস্থা ভোট ছাড়া বাকিগুলা সংস্কার হবে, এটা মেনে নিয়েছে। এটা কখন হবে? এটা তো যে এখন যে সংবিধান সংশোধন কমিটি হয়েছে সেই কমিটি করবে।
সেখানে তো তারা আপনার আসতেছে না। ইভেন আপনার প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে কথা বলা আছে। বিএনপি কিন্তু খুবই এই বিষয়ে, বিএনপি তথা সরকার, যেহেতু বিএনপি সরকার দলীয়, তো বিএনপি সরকার এই ব্যাপারে খুবই আপনার আন্তরিক, আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর বিরোধী দলের ক্ষেত্রে এটা চরম দ্বিচারিতা। তারা দেখেন একদিকে এই তাদের পদগুলোকে এনজয় করতেছে। দেখেন আমি একটা মানে এটা হার শোনালেও বলতে হবে, জামায়াতে ইসলামী আপনার এই তাদের ইতিহাসে এই সর্বোচ্চ ৭৭টা সিট পেল, তাই না, এককভাবে। হ্যাঁ, ৭৭টা সিট পেল, এনসিপি সহ আরো একটা বিষয় হবে। তারা তো এই পদগুলো এনজয় করছে। তারা একদিকে এনজয় করছে আপনার এই সংসদীয় সবকিছু, আবার দেখেন দ্বিচারিতা করছে যে আমরা মানি না, আবার বিভিন্ন ধরনের সমাবেশ করছে মাত্র 6 মাসের মাথায়। সরকার কিন্তু তার জেস্চারে সার্বিকভাবেই কিন্তু পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে আগাচ্ছে। আপনি দেখেন সরকার যখন জ্বালানি ক্রাইসিস, এর আগে যখন আপনার জ্বালানি ক্রাইসিস হইলো, আপনার প্রথম যখন যুদ্ধ শুরু হলো, সরকার কিন্তু বিরোধী দলকে নিয়ে বললো যে আপনারা একটা কমিটিতে আসেন। কমিটি করা হলো, জ্বালানি আপনার মোটরসাইকেলের লাইন কমে গেল। ঠিক আছে, এই ধরনের বিভিন্ন ক্রাইসিসে কিন্তু সরকার বিরোধী দলকে আস্থায় নিয়ে তাদেরকে নিয়ে আপনার এগুচ্ছে। এবং এইবার রাষ্ট্রপতি প্রসেসে তারা এই দিক থেকে ধন্যবাদ পাওয়ার যোগ্য। তারা কিন্তু হারবে জেনেও কিন্তু একটা রাষ্ট্রপতি একজন পদপ্রার্থী ডিক্লেয়ার করেছেন। সেই প্রসেসে গণতন্ত্রের স্পিড থেকে রাইট। এটা কিন্তু দিস ইজ পজিটিভ। এটা কিন্তু পজিটিভ। নেগেটিভ কোনটা, যে আমি আবার প্রসেস আমি করতে হয় তাই করলাম, এই সেই তারপরে কিন্তু তারা আবার নতুন রাষ্ট্রপতিকে অভিবাদন জানিয়েছেন। তো এই দিক থেকে তারা পজিটিভ, এবং শপথ গ্রহণ অনুষ্ঠানেও গিয়েছেন। এগুলো পজিটিভ অ্যাপ্রোচ। নেগেটিভ অ্যাপ্রোচ হচ্ছে যে আপনি সংবিধান সংশোধন কমিটিতেই গেলেন না, আপনি সেখানে কি আলোচনা হবে সেখানে আপনি অংশগ্রহণ করবেন না, আপনি জুলাই সনদ স্বাক্ষর করলেন আবার সেটাকে ডিনাই করেন, তাহলে তো এখানে আপনার চরম দ্বিচারিতার ছাড়া আর কিছুই নয়। মোশাররফ ভাই, আমরা একটু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করি। আমি বলবেন, আপনাকে দেব। আজকে আপনি জানেন যে রংপুরের গতকাল রাতে ইয়াবা সেবনের কথা মানে জেনে ফেলায় 4 জনকে হত্যা করা হয়েছে। একটা খুব ট্র্যাজিক একটা ঘটনা। এবং দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখছি যে মাঝে মাঝে অবনতির দিকে যাচ্ছে। এই গত 6 মাসে সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি, কার্যক্রম সব কিছু মিলিয়ে আপনি কি মনে করেন, ল অ্যান্ড অর্ডার আরও করার দরকার আছে কিনা, কেন এরকম হচ্ছে? না, অবশ্যই তো মানুষ তো সব সময় চায় যে আমি এখন যা আছি তার চেয়ে আরও ভালো হোক। এটা তো যে কোনো গভর্নমেন্টের যেমন ডিজায়ার, আমরা অ্যাজ এ নাগরিক হিসাবে আমাদেরও এটা কিন্তু প্রত্যাশাটা। আপনি দেখবেন, আপনাকে লক্ষ্য করতে হবে যে এই সরকার কি অবস্থায় আইনশৃঙ্খলা অবস্থাটা হয়েছে। আমার মনে আছে, রায়হান সাহেব এখানে আছে একজন রাজনৈতিক বিশ্লেষক, আমার মনে আছে 5-6 তারিখে, 5ই আগস্ট শেখ হাসিনা 6 তারিখ আমি 10টা বিএনপির পল্টনের পার্টি অফিসে গিয়েছিলাম। আমরা পার্টির অফিসে বসা দেখলাম 11 জন এসপি মর্যাদার লোক আসলো, আইসা বলল যে আমরা একটু মহাসচিব মহোদয়ের সাথে কথা বলতে চাই। ওনারা বললেন যে আমরা পুলিশের কর্মকর্তা, কিন্তু থানাগুলি অরক্ষিত, অস্ত্র সব পড়ে আছে, আপনারা যদি সহযোগিতা একটু করেন তাহলে আমরা হয়তো এগুলিকে সংরক্ষণ করতে পারবো। তাহলে আপনি বোঝেন যে পরিস্থিতিটা কি ছিল। না, সেটা ছিল। তারপরে 1.5 বছর গেছে, আপনাদের 6 মাস গেছে। আমি একটু বলছি, এই অবস্থা সেখানে কিন্তু সেই অবস্থা থেকে উত্তরণ শুরু হয়েছে। ইন্টিরিয়ামের 18 মাস। তো ইন্টিরিয়ামের সবচেয়ে বড় সংকটটা হয়েছে সেটা হলো একটা মব কালচার তারা তৈরি করেছে। এখন এটা কি মেকিং কোনো বিষয় না স্বতঃস্ফূর্ত, এটা নিয়ে কিন্তু জনগণের মাঝে এখন বিরাট প্রশ্ন আছে। কারণ এখন তো নাই, এখনও তো মানুষের নিশ্চয়ই ডিমান্ড আছে, চাহিদা আছে, দাবি দেওয়া আছে না? এখন তো নাই। এবং আমরা তৎকালীন সময় ছিলাম, তৎকালীন যিনি প্রেস সচিব ছিলেন উনি বলছে এটা ওয়ান কাইন্ড অফ প্রেশার গ্রুপ, এবং ওনারা যা দাবি করতেন তাই বাস্তবায়ন হয়ে যেত। এই জন্য হয়তো বলছে প্রেশার গ্রুপ, যেহেতু প্রেশার দিলেই দাবি বাস্তবায়ন হয়ে যেত। আমি এই কথাটা এই কারণে বলছি, অর্থাৎ আইন শৃঙ্খলা উন্নতি করার জন্য যে পদক্ষেপগুলি নেওয়া দরকার ইন্টিরিয়াম গভর্নমেন্ট সেটা নিতে পারেনি। কিন্তু দেখবেন ইন্টারিম গভর্নমেন্ট তো আপনার সাইকোলজিক্যালি পুলিশের মনোবল বাড়ানোর জন্য পোশাকের রং পরিবর্তন করেছে। এইটাতে পোশাক দিয়ে আপনার হয়, আপনার যদি মানসিক অবস্থা উন্নতি না ঘটে পোশাক দিয়ে তো হবে না। এখন আপনাকে আমি বলি, দেখেন বিএনপি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে 6 মাস। এই 6 মাসের মধ্যে বলতে গেলে মব কালচার নাই, 2-1টা বিচ্ছিন্ন যে ঘটছে না তা আমি অস্বীকার করি না, কিন্তু মূলত নাই। এবং রাষ্ট্র কঠোর এই ব্যাপারে
আইন শৃঙ্খলা বাহিনী এবং হোম মিনিস্টারে করা যাবে যে কোনোভাবে কোনো মব কালচারকে টলারেট করা হবে না, এক। 2 নম্বরে দেখেন, একটা সরকার যেই 15 বছর দেশটাকে শাসন করেছে, তারা কিন্তু প্রতি স্তরে স্তরে করে তাদের লোক বসিয়ে দিয়েছে। এবং শুধু তাই না, তাদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা নাই। এখন আমরা অনলাইনে কিছু কিছু বক্তব্য শুনি, যেমন আমি 3-4 দিন আগে শুনলাম মনিরুল ইসলাম, যে যিনি আর্মি সম্পর্কে বলছেন, চিফ ছিলেন, উনি বলছে আর্মি যদি বিটটা না করলে আমরা দমন করে কাউন্টার টেররিজম, অর্থাৎ হত্যার যে একটা উন্মুক্ত নেশা তাদের, সেই আকাঙ্ক্ষাটা তাদের এখনো রয়ে গেছে। এই পুলিশ বাহিনীকে আপনি একটা নির্দিষ্ট মাত্রায় নিয়ে আসা আপনার নিশ্চয়ই আপনার জন্য একটা চ্যালেঞ্জিং বিষয়। কিন্তু আমি সরকারকে ধন্যবাদ দেই অ্যাজ এ নাগরিক হিসাবে, যে 6 মাসের মধ্যে তাকে একটা পর্যায়ে নিয়ে এসেছে। এখন আর সেই পুলিশের মনোবল নেই, পুলিশ এখন অ্যাকশন নিচ্ছে। কিন্তু আপনি দেখেছেন এই যে চট্টগ্রামে ওই যে পাহাড়ে একটা যে জঙ্গল সলিমপুর, সেখানে কিভাবে প্রশাসনের ই পর্যন্ত পুলিশ ফাঁড়ি পর্যন্ত ছিল, কিন্তু যখন পুলিশ স্ট্যান্ড নিয়েছে, আজকে কিন্তু আপনার নাম সলিমপুরের নাম শোনেন না। তো এইগুলির জন্য তো সরকারকে বাহবা দিতে হবে। এবং সারা দেশে আমি এখন যতটুকু দেখি, আইন শৃঙ্খলা অবস্থা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক ভালো। তা আমি মনে করি এটা বিরাট অগ্রগতি। তারপরেও কিন্তু আমাদের প্রত্যাশাটা আছে। হয়তো এখানে বিরোধী দলের মাননীয় সংসদ সদস্য মুন্নি আছেন, ওনারা হয়তো বলবেন যে কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। আপনি একটা বলেন, আপনারা এই যে আপনি বললেন কনসিলেশন, আমি মনে করি এটার মূল উদাহরণ তো বিএনপি। আজ পর্যন্ত আপনি দেখেন এই 6 মাসে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে? কাউকে গ্রেপ্তার করা হয়েছে যারা সরকারের বিরুদ্ধে কথা বলে, কঠোর সমালোচনা করে, সরকার ফেলে দেবে? বেশি দিন নাই একটা। আমি আমলিকের আমলে 4 বার জেল কেটেছি, একটা মামলাও আমি এফআইআর ভুক্ত আসামি ছিলাম না, ধরে আমাকে যে কোনো মামলায় দেওয়া হয়েছে। তো সুতরাং এই 6 মাসে তো আপনি এর একটা এক্সাম্পল আপনি দিতে পারবেন না। সরকার আপনাকে অহেতুক মামলা দিয়েছে, গুম করেছে, ওই আয়না করে নিয়েছে, এই কালচার তো নাই। সুতরাং এই যে একটা উন্নতি, এবং শুধু তাই না, যারা এই ঘটনার সাথে জড়িত সেই দুর্দান্ত প্রভাবশালী সেই জিয়াউল হাসানরা কিন্তু এখন আইনের কাঠগড়ায় দাঁড়াচ্ছে। এবং আমি বিশ্বাস করি এই এখন বিচার বিভাগের উপর কোনো ইন্টারফারেন্স নাই। বিচার বিভাগ যদি স্বাধীনভাবে কাজ যেভাবে করছে, এই অবস্থা যদি অব্যাহত রাখতে পারে, ইনশাল্লাহ এই অপরাধীদের বিচার বাংলার মাটিতে হবে। তো এটাকে নিশ্চয়ই আমরা কি অগ্রগতি বলবো না? অবশ্যই অগ্রগতি। পাশাপাশি আমাদের কিন্তু এখন বিরাট চ্যালেঞ্জগুলি আমরা মোকাবেলা করছি, যার একটা কোরিলেশন কিন্তু এই সমস্যাগুলির সাথে আছে। যেমন আমরা এই যে জ্বালানির একটা সংকট, কারখানাগুলি বন্ধ হয়ে যাচ্ছে, নিশ্চয়ই তাদের কর্মসংস্থান, তাদের মধ্যে তো একটা ক্ষোভ কাজ করবে। এগুলিকে আমাদের অ্যাড্রেস করতে হবে। আপনি যে এখন এই যে জ্বালানির জন্য পরিবহন খরচ বেড়ে গেছে, যার জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, এই বাস্তবতা কিন্তু আমাদের মাথায় রেখে আমাদের কিন্তু গভর্নমেন্টকে মূল্যায়ন করতে হবে। নাই আমি মনে করি গভর্নমেন্টের উপর একটা ইনজাস্টিস করা হবে। ধন্যবাদ মুন্নিয়াপা। সেটা হচ্ছে যে সরকারের 180 দিন শেষ হলো এবং সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে 180 দিন পরে তারা তাদের কর্মকাণ্ডে নিজস্ব একটা মূল্যায়ন করবে, এবং আমরা দেখলাম যে মন্ত্রিসভা কিছুটা রদবদল হলো এবং সামনে আরও কিছু হবে। এই 6 মাসে সরকারের যেসব কর্মকাণ্ড, যেসব কাজ তারা করেছে, এইগুলো কি বিরোধী দলের কাছে কোনো বিরোধী দল মনে করে যে সরকার এই 6 মাসে যথেষ্ট ভালো কাজ করেছে? আর পাশাপাশি বিরোধী দল হিসেবে এই 6 মাসে আপনাদের মূল্যায়ন আপনারা কি সঠিক পথে ছিলেন এই 6 মাসে বিরোধী দল হিসেবে? আচ্ছা, আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু রায়হান ভাই যেটা দ্বিচারিতার কথা বললেন, আসলে বিরোধী দলের অবস্থান দ্বিচারিতা নয়। আমরা জানি যে গণতান্ত্রিক যে ভারসাম্য, সেই ভূমিকাটাই বিরোধী দল করছে, এবং বিরোধী দল প্রয়োজনীয় সংস্কারের পক্ষে, এবং তেমনি জনগণের যে ভোটাধিকার এবং তারা যে ভোট দিয়েছে সেটাকে মূল্যায়ন হিসেবে কিন্তু তারা সেই দাবিটা মাঠ পর্যায়ে জনগণের সাথে একাত্ম হয়ে সেই দাবি আদায়ের জন্য সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য তারা কাজ করে যাচ্ছে। এরপরে সরকারের দেখেন ভালো উদ্যোগকে কিন্তু সমর্থন দিচ্ছে, সংসদেও দিয়েছে, বাইরেও। এমন অনেক নীতিমালা যেগুলো হয়েছে, এর মধ্যে কিন্তু সমর্থন ছিল আমাদের, যেগুলো জনস্বার্থে যে নীতিমালাগুলো হয়েছে, যে বিধিবিধানগুলো হয়েছে। আবার যেগুলো ভুল সিদ্ধান্ত, সেটার কনস্ট্রাকটিভ সমালোচনা কিন্তু বিরোধী দল করছে। সুতরাং এটা একটা কার্যকর বিরোধী দলের কাজই হচ্ছে সরকারের গঠনমূলক সমালোচনা করা। সুতরাং আমি মনে করি সেদিক থেকে বিরোধী দল অবশ্যই 100% করার চেষ্টা করছে, সেটা জনগণই মূল্যায়ন করবে যে তারা কতটুকু করছে। তবে আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা 100%
কার্যক্রম পরিচালনা করছি, সরকারের ক্রিটিসাইজ করছি, আবার সরকারের ভালো কাজগুলোকে আমরা সাধুবাদ দিচ্ছি। আর এটা কখনো দ্বিচারিতা হতে পারে না। আর দ্বিতীয়ত ভাইয়া যেটা বললেন, আচ্ছা আপনি আর কতটুকু সামাজিক বিশৃঙ্খলা হলে আপনি বলবেন যে সমাজের মানে এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ? কিছু না। শুধুমাত্র আজকের নিউজগুলো দেখেন, এই যে আজকে একটা পরিবারে 4 জন হত্যা হয়ে গেল, চিন্তা করে দেখেন। এইগুলো তো আসলে বিচ্ছিন্ন হ্যাঁ, ঘটনা। সামাজিক এটার সাথে তো- হ্যাঁ, না, এটা একটা সামাজিক- ফ্যামিলির মধ্যে, একটা বাসার মধ্যে একটা ঘটনার পরে রেগুলারই এটা হচ্ছে। আবার দেখেন স্বামী তা হত্যা করে তারপর মানে স্ত্রীকে হত্যা করেছে, এবং এই যে ঘটনাগুলো হচ্ছে, এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি না, সঠিক এই ভূমিকা বাসার মধ্যে যদি কোনো একটা ইনসিডেন্ট ঘটে, সেটা তারপরে সেই অপরাধীকে আইন শৃঙ্খলা বাহিনী ধরতে পারলো কিনা, দ্যাট ইজ দ্য কোশ্চেন। সেটাই করছেন, এবং কতটুকু সক্রিয়। এখন এই কথাটা যদি আপনি বলেন, এই কথা কিন্তু স্বৈরাচারী নিয়েও কথা বলেছিল যে সাগরুনিকে বেডরুমে হত্যা করেছে, সেটার দায়ভার কি সরকারের? তাহলে আমরা কিন্তু সেই কায়দায় হাঁটছি। এটা দায়ভার সরকার 6 মাস হোক 1 মাস হোক, সরকার ক্ষমতায় এসেছে, সুতরাং তাকে একটা দৃশ্যমান পদক্ষেপ দেখাতে হবে, স্টেপ দেখাতে হবে। আর যেটা বললেন 6 মাস একদিক থেকে কিছু না, আবার একদিক থেকে অনেক কিছু। আপনার সদিচ্ছাটা কতটুকু জনগণ এটা দেখতে চায়। আপনার সদিচ্ছা, এই যে বললেন সংস্কার যে কমিশনগুলো এবং বিভিন্ন কমিশনগুলো হয়েছে, সরকার এসে এগুলো ল্যাপস করে দিল, গুরুত্বপূর্ণ কমিশনগুলো। জবাবদিহিতার যে ট্রান্সপারেন্ট এবং আপনার স্বচ্ছতার যে বিষয়গুলো ছিল, সেই বিষয়গুলো কিন্তু আমরা যেটার মাধ্যমে, যে কমিশনগুলোর মাধ্যমে নিশ্চিত হতো জবাবদিহিতা, হ্যাঁ, অ্যাকাউন্টেবিলিটি, সেই জায়গাগুলোতে সরকার এসে হস্তক্ষেপ করলো। এবং সেখানে এখন এই যে বললেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কিসের ভিত্তিতে তারা তাদের স্টেপ নিবে, যথাযথ স্টেপ নিবে? তারা যদি সরকারের পক্ষ থেকে, সরকারের ছত্রছায়ায় তারা যদি আশ্বাস না পায়, তাহলে কিন্তু কোনো যেই পুলিশ বাহিনী হোক, সেটা স্বৈরাচারের হোক বর্তমান হোক, সেই পুলিশ বাহিনী তখনই নিরপেক্ষভাবে তারা কাজ করতে পারবে যখন সরকারের পক্ষ থেকে তারা সেই আশ্বাস পাবে এবং সেই অবস্থানটা থাকবে। বিচার নিরপেক্ষ করা, তাই না? বিচারের রায় নিরপেক্ষ হওয়া, এগুলো কিসের ভিত্তিতে হয়? আমরা বিচার বিভাগের স্বাধীনতা, হ্যাঁ। তো এই বিষয়গুলো কিন্তু আসলে সরকার এসে এগুলোকে ল্যাপস করেছে। সুতরাং আমি বলবো সরকারের এই আপনার 180 দিন 6 মাস, এখানে আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষা আর যে ব্যবস্থা, সেটার অবনতি হয়েছে। আমরা দেখেছি সরকার যে বিচার ক্ষেত্রে যে ধীর গতি, এটা খুবই লক্ষণীয়। এটা কিন্তু জনগণ আশাহত হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিচার যেই প্রক্রিয়া হওয়া দরকার ছিল, যতটা তড়িৎ হওয়া দরকার ছিল, সেখানে ধীরগতি। তৃতীয়ত হচ্ছে আপনার নিত্য প্রয়োজনীয় দাম, মূল্যের দাম, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এবং এই যে তেল গ্যাসের যে সমস্যাটা, আপনারা যতই বলেন যে ইন্টারন্যাশনাল বিষয়ের সাথে রিলেটেড, কিন্তু এটার দায়ভার কিন্তু সরকার এটাকে ম্যানেজ করতে হবে। কিভাবে করবে সেটা জনগণকে সাথে নিয়ে, বিরোধী দলকে সাথে নিয়ে, সেটা সরকারের দায়িত্ব। সরকার তো একটা প্রস্তাব চেয়েছে বিরোধী দলের কাছে যে আপনারা একটা প্ল্যান দেন। সেটা তো মৌখিক এইভাবে রাস্তাঘাটের প্রস্তাব দিলে হবে না। সেটারও একটা, যেটা আপনার জুলাই সনদে ছিল, যে ভারসাম্যপূর্ণ অবস্থান, ভূমিকা সরকার এবং ক্ষমতার ভারসাম্য থাকবে, ক্ষমতার যে বাটোয়ারা থাকবে, সেটা কিন্তু সরকার সেই পথে যাচ্ছে না। তারপরে যেটা আপনি বলতে চাচ্ছেন যে সরকার এবং সরকারের বিভিন্ন ক্ষমতা বিরোধী দলের সাথে শেয়ার করবে। পাচার, যেটা জুলাই সনদের কথা ছিল, ক্ষমতার ভারসাম্য, তাই না? এটা তো আপনি কমিটিগুলোর কথা বলছেন, এই যে রায়হান ভাই যেটা বললেন, দেখেন সংবিধান সংস্কার কমিটি, এটা কিন্তু সরকার করতে পারতো। শপথ নেয়নি, ঠিক আছে, আমি বলবো প্রথম পার্ট গেছে, সেকেন্ড পার্টে তো তারা জনগণের সংশোধনের বিশেষ একটা কমিটি তো করেছে। সেটা হচ্ছে সংবিধান সংশোধন কমিটি। ভাইয়া তো জানেন সংসদে আছেন, সংশোধন কমিটি, এবং সেখানে অফার করেছে। এখন আমার কথা হচ্ছে সরকার তো নীতিগতভাবে সংস্কার কমিশন আমি একটু মনীষের একটু যোগ করি, মানে সরি, আমাদের যে জুলাই সনদ রায়হান ভাইয়ের কাছে যেটা আছে, এটা আপনি দেখেন, ওখানে স্পষ্ট বলা আছে 1 থেকে 47 নাম্বার পর্যন্ত সংবিধান সংশোধনের মাধ্যমে বাস্তবায়িত হবে। তো যদি আপনি সংবিধান সংশোধন কমিটিতে না যান, হাউ না, এটা আপনাদের ইশতেহারে তো 1 নম্বরের যে বিএনপির 1 নম্বর হচ্ছে সংস্কার। আমি ইশতেহারটা এখন বাদ দিই, যেহেতু সংস্কার ওরা যেটা লাস্টে আছে, যে এইটা বইটা, এটা স্বাক্ষর করেছে, যেটা সেটাই আমরা ধরবো। আপনি গণভোটটাকে উপেক্ষা করবেন? 70% জনগণ, এই গণভোটটা কেন হয়েছে আপনি বলেন? যে 4টা বিষয়কে সামনে রেখে এই গণভোটটাকে উপেক্ষা করা মানে কি? তাহলে স্বৈরাচারের কায়দা না কিসের? কারণ জনগণকে আপনি প্রত্যাখ্যান করছেন। আমি আরেকটা প্রশ্ন করেছি আপনাকে, বিরোধী দল হিসেবে আপনারা কি, আপনাদের অবস্থানটা কি? 180 দিন আপনারা নিজেদেরকে কিভাবে মূল্যায়ন করবেন? আমাদের অবস্থান, আমাদের যেমন সংসদীয় যে রোল প্লে করা দরকার সংসদে, সেখানে আমরা করার চেষ্টা করছি, এবং সংসদের বাইরে আমরা জনগণের সেন্টিমেন্টকে গুরুত্ব দিয়ে আমরা সংসদের বাইরেও আমরা আমাদের ভূমিকা করছি, পালন করছি। সুতরাং আমি মনে করব আমরা আমাদের অবস্থান থেকে সঠিক অবস্থানে আছি। আপনারা সঠিক আছেন, সরকারের অনেক ক্ষেত্রে ফেলিওর, তাই তো? হ্যাঁ, সরকার ফেলিওর হওয়ার কারণ হচ্ছে সরকারের ইন্টেনশনটাই তো আপনার রং,
তাই না? সরকার প্রথম পদক্ষেপেই সংস্কারকে নিজেদের ইশতেহারের যে সংস্কার সেটাকেই সে উপেক্ষা করেছে। আর আপনি জুলাই কিন্তু সনদ তো পরে অনেকে কথা। বলে যে জুলাই সনদ তো পরে কথা। আপনারা সংস্কার গণভোট নিয়ে যত বেশি সোচ্চার, জনগণের মৌলিক যে সমস্যাগুলো সেগুলো নিয়ে আপনাদের অত বেশি সোচ্চার দেখা যায় না। রেগুলারই আমাদের দেখেন এগুলো নিয়ে, জনগণের এই মৌলিক অধিকারগুলো নিয়ে কণ্ঠ উচ্চকিত আছে। আর আপনি চিন্তা করেন, আপনি পার্ট বাই পার্ট প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে সমাজের যেই সমস্যাগুলো তৈরি হয়েছে, এটা মূল হচ্ছে আপনার সংস্কারের জায়গাটায়। সংস্কারে যদি আমরা চলে আসি, জবাবদিহিতা নিশ্চিত হবে, করাপশন ফ্রি সোসাইটি হবে, ইনসাফপুরের সমাজ হবে, ব্যালেন্সড একটা ক্ষমতার ভারসাম্যতা পালন করা হবে, সেখানে কিন্তু আপনি তখন দেখবেন এই প্রবলেমগুলো অটোমেটিক সলভ হয়ে যাবে। কিন্তু এখন সরকার একাই সব কিছু ঘাড়ে নিয়ে সে সুফলটা ভোগ করবে, আর বাকি দায়ভার দিবে জনগণের এবং বিরোধী দলের। এটা তো আসলে কাঙ্ক্ষিত না। এবং জুলাইয়ের পরবর্তী এই আন্দোলন যে সফল হয়েছে জনতার সম্পৃক্ততার মাধ্যমে, সুতরাং সেই জনগণকে সম্পৃক্ত করে, তাদের মূল্যায়ন করে, তাদের যে ম্যান্ডেট দিয়েছে সেটাকে সম্মান করে যদি সরকার এই সংস্কার কমিশনকে যদি তারা বাস্তবায়ন করে, তাহলে অটোমেটিক আপনার প্রত্যেকটা প্রশাসনে জবাবদিহিতা নিশ্চিত হবে। ভাইয়া যে বলছেন যে এই যে জায়গায় জায়গায় বসে আছে স্বৈরাচারের যারা প্রতিনিধি, কিন্তু আপনারা কিন্তু এসে সেই কায়দায় দলীয়করণ করছেন। প্রত্যেকটা আপনার জেলা পরিষদ থেকে শুরু করে সব জায়গাগুলোতে আপনার নির্বাচন কমিশনে পর্যন্ত আপনারা দলীয় লোক নিয়োগ দিয়েছেন, একদম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যন্ত। আসলে এই বিষয়গুলো কিসের সিমটম বলেন? এই জন্যই বলা হচ্ছে যে স্বৈরাচারের পদধ্বনি, সরকারের পদক্ষেপ। সালাউদ্দিন আহমেদ রায়হান, সেটা হচ্ছে যে এই যে সরকার বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ করছে বলে মুন্নিয়াপা অভিযোগ করছেন। না, এটা আমি না শুধু ভাইয়া, এটা তো মিডিয়া পরিষ্কার, সবার কাছে পরিষ্কার। হ্যাঁ, আমি আপনার কথা দিয়েই ওনাকে বলি, আমি তো, আমার কাছে মিডিয়া এখন নাই। আপনার কাছে কি মনে হয় যে সরকার কি দলীয়করণের পথে হাঁটছে? তার মানে কি পুরনো বন্দোবস্তে? না না, শুনেন, আপনি বলি, এটা হচ্ছে আপনার এই প্রশ্নটা দেখেন, এইবার কিন্তু এই প্রথম আপনি 180 দিনের কথাটা বললেন না, 180 দিনে এই প্রথম সরকারের পিএম অফিস থেকে কিন্তু সরকারের মোটামুটি মানে মন্ত্রী পর্যায়ের উপদেষ্টা সহ যারা নেতৃস্থানীয় যারা ছিলেন, তারা কিন্তু এই জিনিসটা প্রেসকে ব্রিফ করেছেন। প্রেসের প্রত্যেকটা প্রশ্ন সেই ফেসিস্ট আমলের মতো তোষামোদী প্রশ্ন না, প্রত্যেক অনেক ধরনের কোয়েশ্চেন, এই প্রশ্নটাও কিন্তু আসছিল। এখন দেখেন, আপনি যদি দেখেন, আপনি ইউএসএ দেখেন, ইউকে দেখেন, ইভেন ইউরোপের অনেকগুলো কান্ট্রি আপনি দেখেন, সরকার পরিবর্তনের সাথে সাথে বেশ কিছু সংস্থায় তাদের, বিশেষ করে আমেরিকাতে বেশি হয় এটা, হ্যাঁ, ফেডারেল আপনার পুরো সেটআপটাই চেঞ্জ হয়ে যায়। এটা কেন করা হয়? এটা করা হয় কারণ হচ্ছে যে আপনি যখন একজন মানুষের সাথে কাজ করবেন, আপনার কাজের একটা আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় থাকে কিন্তু সার্বিকভাবে। আপনি দেখেন গত 17 বছরে ফেসিস্ট, যে ভাইয়া কিছুক্ষণ আগে বলতেছিলেন যে যতগুলো বিসিএস হয়েছে, আপনার তার দাদা থেকে শুরু করে তার দাদা বড়দাদা কারো কোনো বিএনপির অ্যাফিলিয়েশন ছিল কিনা সেগুলো পর্যন্ত চেক ব্যাক করে আপনার প্রশাসন নিয়োগ দেওয়া হয়েছে, হ্যাঁ, বিসিএস নিয়োগ দেওয়া হয়েছে। আপনি তো এখানে যখন সরকার বেশ কিছু সিগনিফিক্যান্ট কর্মসূচি নিয়ে এবার কিন্তু বা বিএনপি একটি কল্যাণমূলক রাষ্ট্রের দিকে জন্য তারা বলেছে, ঠিক আছে, সেই সিগনিফিক্যান্ট কর্মসূচিগুলো যদি আপনি বাস্তবায়ন করতে যান, তাহলে তো আপনি আপনার মনের মতো মোটামুটি আপনার যেই চেতনাটা বা আপনার যেই আইডিওলজিটা সে যে পার্সু করতে পারবে সেরকম লোক আপনার লাগবে। সেই জন্যই যে আপনি 11টা যে সংস্থার কথা সবসময় ওরা বলে, বনশিল্প কর্পোরেশন, এখন দেখেন 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ, এটা কি বাংলাদেশে আগে কখনো কেউ কোনো সরকার নিয়ে এসেছিনি? আপনি মনে করেন 90-এর দশকে ম্যাডাম খালেদা জিয়া একবার বৃক্ষরোপণ আন্দোলন করেছিল। এরপরে দেখেন এই বৃক্ষরোপণ নেওয়ার কোনো কথা নেই, অথচ এটার সাথে আমাদের জলবায়ু, কার্বন থেকে শুরু করে সব কিছু জড়িত। এখন আপনি যদি এই জিনিসটা এক্সিকিউট করতে যান, আর ওইখানে যদি আপনার উল্টা লোক থাকে যে এটাকে এক্সিকিউট করতে দিবে না বা ডিলে করবে, এমনিতেই তো আমাদের আমলাতন্ত্র খুব স্লো, এমনিতেই ন্যাচারালি আমাদের আমলাতন্ত্র খুব স্লো, সেখানে এমন একজন এফিসিয়েন্ট লোক লাগবে যে আপনার এই জিনিসটাকে বহন করতে পারবে এবং সে অ্যাকর্ডিংলি ডেলিভারি করবে। এই জন্যই কিন্তু এটা করা হয় এবং সারা বিশ্বে এটা প্রচলিত আছে, সেটা করা, সেটা এখানে কোনো আপনার কোনো কিছু নেই। আর বিরোধী দল আমি যেটা প্রথম বলতেছিলাম যে দ্বিচারিতা কোন ক্ষেত্রে বললাম, এই ক্ষেত্রে বললাম যে আপনি একটা প্রসেস গ্রহণ করছেন, সেই প্রসেসের সব কিছু আপনি এনজয় করছেন, যেটা স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন, কিন্তু আপনি আবার এই প্রসেসকে আপনি আবার ডিনাই করছেন। আমি তাদের মানে সংসদে অংশগ্রহণের আন্তরিকতাকে কোনো প্রশ্ন করছি না, প্রশ্ন করছি যে আপনি তো এই প্রশ্ন করেন, তাহলে তো আপনি এই সংবিধান সংশোধন কমিটি, সেখানে আপনার যাওয়া উচিত, যে আপনার কথাগুলো আপনার বলা উচিত এবং আপনার ফাইট করা উচিত। আপনি তো সেখানে চলেও আসতে পারবেন, আপনাকে তো আর দড়িতে বেঁধে রাখবে না, তাই না? সেখানে তো আপনাকে দড়িতে বেঁধে রাখবে না। আপনি রাস্তায় গিয়ে আপনি একদিন কি করলো, সচিবালয়ে গিয়ে দাঁড়ায় গেল, সচিবালয়ে দাঁড়ায় সচিব রাস্তা জাম বাড়ায় গেল। এখন কি সেরকম আছে? আপনি কিছুক্ষণ আগে আপনি আপনার আমাদের আইন শৃঙ্খলা নিয়ে কথা বলছিলেন, দেখেন আইন শৃঙ্খলার আপনি মনে করে দেখেন, যখন ইন্টারিম ছিল
বা জামায়াত রিলেটেড লোকজনগুলা ছিল আপনি ইয়েতে, তখন আপনি শাহবাগে আপনি কোনো দিন আপনি শাহবাগে আপনি মানুষ ছাড়া দেখেন নাই, অমুক শিক্ষক, অমুক নার্স, প্রতিদিনই কোনো না কোনো একটা হ্যাঁ প্রতিদিন কোন না কোনো, এখন আপনি দাবি দেখেন দেওয়ার শাহবাগে মিছিল এরকম, এখন তো দেখেন না। তো এটা কি সিগনিফিকেন্ট উন্নতি নয়? এটা তো এক ধরনের উন্নতি, ঠিক আছে। তারপরে এই যে সরকার দেখলেন রামিসা হত্যাকাণ্ড ঘটলো, ইমিডিয়েট কিন্তু আপনার বিচার করলো। আমাদের আইসিটি যে এই যে ফেসিস্টের যে বিচারগুলা চলমান, প্রত্যেকের বিচার চলমান, রায় হচ্ছে। কোনো কোনো রায় হয়তো আপনি বলতে পারেন হাসানুল হক ইনুর রায় একটু কম হয়েছে, সেটা কিন্তু এপিলেট ডিভিশনে যাবে, অ্যাকর্ডিংলি অন্যান্য মামলাগুলোও চলছে। এখন আপনি একটা কথা বলছেন, আপনি দেখেন মানুষের নৈতিক বিষয়গুলো কিছু থাকে। আপনি রংপুরের একটা উদাহরণ দিলেন না, এই যে 4 জন যে আজকে মারা গেল, সেই রংপুরের আরেকটা উদাহরণ কিন্তু আছে। রংপুরের গঙ্গাচড়ার অনুশ্রী রায়, একটা বাচ্চা মেয়ে, প্রধানমন্ত্রীর কাছে কিন্তু একটা মানে গান শেখার জন্য হারমোনিয়াম চাইল, প্রধানমন্ত্রী তাকে ডেকে হারমোনিয়াম দিলেন। তাহলে এই বাচ্চার মন মানসিকতা আর যারা ইয়াবা খাচ্ছিল ওই ছাদে, তাদের মন মানসিকতার পার্থক্য আছে, ঠিক আছে। আপনি তো সবাইকে ওভাবে আপনার ডোমিনেট করাটা কঠিন। এখন মনে করেন ইমিডিয়েট অ্যাকশন হলো কিনা, যখনই আপনার এই হত্যাকাণ্ড ঘটেছে অন্তত মনে 6 ঘন্টার মধ্যে ওই আপনার যারা অপরাধী তাদেরকে গ্রেফতার করা হয়েছে, এটাও তো একটা সিগনিফিকেন্ট প্রোগ্রেস। তা আপনার তো প্রোগ্রেসগুলোকে অ্যাডমিট করতে হবে, প্রোগ্রেসগুলোকে আপনার প্রশংসা করতে হবে। সরকারের 180 দিন কর্মসূচিতে আপনি দেখেন এই বাংলাদেশে এই প্রথম আপনার কল্যাণমূলক রাষ্ট্র করার জন্য যেই ধরনের আপনার শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, আপনি বিরোধী দলের আপা যে বললেন যে ওনারা মানুষের এই যে জন যে আকাঙ্ক্ষাকৃত বিষয়গুলো নিয়ে কথা বলেন, আপনি দেখবেন যে ওনারা যে সংস্কার যে বলে, ওনারা কিন্তু এই যে সাংবিধানিক যে 44টা বিষয় আছে এর বাইরে সংস্কারের কথা ওনাদের কোনো কথা নাই। বিএনপি সরকার এইবার এসে দেখেন আপনার উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্সকে যে 50 থেকে 101 শয্যা করলো, এটাও তো মানুষের একটা সংস্কার। মানুষ তো খুশি যে ভাই আমি আমার এই যে স্বাস্থ্য ব্যবস্থাটা আমি ইমিডিয়েট আমার এলাকায় পাচ্ছি, আমার আর ঢাকায় যেতে হচ্ছে না বা জেলা সদরে যেতে হচ্ছে না। শিক্ষাতে যে আপনার এই যে 1 টিচার 1 টেপ দিচ্ছে, এই যে শিক্ষার যে আধুনিকায়ন, এটাও তো একটা সংস্কার, ঠিক আছে। এই ধরনের সংস্কার নিয়ে তাদের কোনো প্রশংসাও দেখবেন না, তাদের নিজেদের কোনো আইডিওলজিক্যাল পারপাস সার্ভ করতে দেখবেন না আপনি, ঠিক আছে। আমি মনে করি বর্তমান সরকার, আমি ব্যক্তিগতভাবে মনে করি, নাগরিক বলেন বলেন, আমি ব্যক্তিগত মনে করি তাদের জেস্টারের মধ্যে প্রধানমন্ত্রীর জীবনযাত্রা থেকে শুরু করে হ্যাঁ এটা আপনি বলতে পারেন যে পুরা সরকার প্রধানমন্ত্রীর মতো ফাংশন করছে কিনা। গত কয়েকদিন আগে ইনোভেশন কনসাল্টিং একটা জরিপ করেছে, সেখানে জরিপে দেখা গেছে যে প্রধানমন্ত্রীর প্রতি প্রত্যেক রাজনৈতিক দল, জামায়াত ইসলামী, এনসিপি সহ 64.6% কিন্তু সমর্থন দিয়েছে, কিন্তু সরকারের ক্ষেত্রে সমর্থন হলো 54.5%। সরকার তার মানে কি, সরকারের ফাংশনিং, টোটাল সরকার হয়তো আপনি বিভিন্ন মন্ত্রণালয় আছে, সব মন্ত্রণালয় সঠিকভাবে ফাংশন করে না, সব এটা থাকবেই। পৃথিবীর কোনো সরকারই দেখবেন না যে আপনার 100% ফাংশনিং করে, সব সরকারের মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি থাকবে, সেটা মেনে নিয়েই আপনার কিন্তু এই সরকার এগিয়ে যাচ্ছে এবং আপনার পরবর্তী তাকে জনগণকে ফেস করতে হবে। মোশাররফ ভাই, এই যে জুলাই সনদ এবং গণভোট এইগুলো নিয়ে আমরা আটকে আছি, কিন্তু আমাদের একটা বিষয় কিন্তু বেশ কিছুদিন ধরে খুব আলো হচ্ছে, প্রধানমন্ত্রীর ভারত সফর, যেটা নিয়ে মানে ইন্ডিয়ান ডিপ্লোম্যাটরা এবং বাংলাদেশের এক্স হাই কমিশনাররা নানা রকম কথাবার্তা বলছে। এবং এই সফর বাংলাদেশের পক্ষ থেকে 2টা এজেন্ডা দেওয়া হয়েছে, যে শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং হাদির খুনিদের বাংলাদেশের ফেরত নেওয়ার বিষয় একটা। সে বিষয়ে বাংলাদেশ সরকার বলছে যে সরকারের ভারতের তার কাউন্টার পার্টের জবাবের অপেক্ষায় আছে। তো এতদিন আমরা 16-17 বছর ধরে ইন্ডিয়ার সাথে যে আমাদের যে সম্পর্ক ছিল, এটার কোনো কূটনীতির কোনো সম্পর্ক ছিল তো বলে মনে হয় না, যে ইন্ডিয়াই আমাদেরকে চালাইতো। এখন কি আমরা চেয়েছিলাম যে ইন্ডিয়ার সাথে আমাদের একটা চেক অ্যান্ড ব্যালেন্স সম্পর্ক হোক, ভারসাম্য। এখন যদি ইন্ডিয়া যদি সেইভাবে না হাঁটে, তাহলে কি আমাদের সম্পর্কটা উন্নয়ন হবে না দেশটার সাথে? না, এখানে দেখেন বাংলাদেশের একটা ঘনিষ্ঠ প্রতিবেশী হলো ভারত। একটা কথা কিন্তু সবাই বলে যে আপনি সব চেঞ্জ করতে পারবেন, প্রতিবেশীকে চেঞ্জ করতে পারবেন না। সুতরাং ভারতেরও এই জিনিসটা উপলব্ধি করা উচিত, অনুধাবন করা উচিত যে প্রতিবেশীর সাথে সম্মান, মর্যাদা এবং সার্বভৌমত্বের ভিত্তিতে সম্পর্কটা তৈরি করা উচিত। কিন্তু আপনি যে কথাটা বলেছেন যে বিগত ফ্যাসিস্ট সরকারের সাথে ছিল প্রজা রাজার একটা সম্পর্ক, সেই জায়গা থেকে তো আমরা বেরিয়ে আসছি 5ই আগস্ট। এখন ভারত যদি এখনো মনে করে
সে আগের জমানা এখনো বাংলাদেশে আছে সেটা তো ভাবলে চলবে না। কারণ আপনি দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ যে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা আছে এই প্রমাণ কিন্তু উনি দিয়েছে। কারণ অতীতে যে কোনো সরকার যখন গঠিত হয়, দায়িত্ব নেয়, তখন কিন্তু একটা মোটামুটি রেওয়াজ যে ভারত সফর করে। দিস দ্য ফার্স্ট টাইম আমার প্রাইম মিনিস্টার একটা ডিসিশন নিয়েছে যে না, আমার নির্বাচনী যে ম্যানিফেস্টো, আমার মানুষের যে প্রত্যাশা, সেইটা বাস্তবায়ন করার জন্য আমি প্রথম সফর করব। যার জন্য মালয়েশিয়া করেছে, যাতে শ্রম বাজার উন্মুক্ত হয়, মানে যাতে বাংলাদেশ ফার্স্ট, যেটা হ্যাঁ হ্যাঁ বাংলাদেশ, যে সবার আগে বাংলাদেশ, এই থিওরিকে ধারণ করে উনি কিন্তু মালয়েশিয়া গিয়েছে। লক্ষ্য একটাই, শ্রম বাজার যাতে উন্মুক্ত হয়। আজকে দেখেন সেটা উন্মুক্ত হচ্ছে। তারপর আমাদের এখানে এই নির্বাচনে বিএনপির অন্যতম একটা কমিটমেন্ট ছিল যে প্রায় 1 কোটি কর্মসংস্থান তৈরি করা। কর্মসংস্থান তৈরি করতে হলে কিন্তু আপনার বিনিয়োগ দরকার, যার জন্য চায়না গিয়েছে। সুতরাং এই সিদ্ধান্তকে দেখা যায় যে বাংলাদেশ নিজের সক্ষমতা নেওয়ার সক্ষমতা বিএনপির আছে। সুতরাং ভারতকে অনুধাবন করতে হবে, এবং আমাদের সাথে তাদের বন্দি প্রত্যাবর্তন চুক্তি আছে। সুতরাং তারা উচিত এই চুক্তির প্রতি সম্মান প্রদর্শন করে এদেরকে বাংলাদেশে ফেরত দেওয়া। আর বাংলাদেশকে তারা একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের যে মর্যাদা পাওয়া দরকার, সেই দৃষ্টি যদি দেখে, তাইলে আমার মনে হয় যেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে, তাইলে হয়তো আমাদের সাথে সম্পর্কটা স্বাভাবিক হতে পারে। মুনিয়াপা, সেটা হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতি এখন সঠিক পথে চলছে, আপনার কাছে কি মনে হয়? পররাষ্ট্রনীতি আমরা সবসময় দেখেছি আগে নতজানু পররাষ্ট্রনীতি, তাই না? আমাদের ক্ষেত্রে এটা হয়েছে বিগত সময়গুলোতে। তো জুলাই আমাদেরকে আবার নতুন করে মাথা উঁচু করে, যেটা ভাইয়া বলেন যে চেক অ্যান্ড ব্যালেন্স, হ্যাঁ, উভয়ের একটা মর্যাদাজনক একটা অবস্থান সম্পর্ক থাকবে আমাদের। সেক্ষেত্রে আমি মনে করি এটা সরকারের অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েশন দিব, যে সরকার এক্ষেত্রে নিজের অবস্থানকে, মর্যাদাকে সমুন্নত রেখে তার ভূমিকা পালন করার চেষ্টা করছে। এবং আমরাও মনে করি জনগণও এটাই চায়। জনগণ কখনো সুসম্পর্ক চায়। ওই যে পূর্বের মতো স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা এটা শুনেছি, আমরা সেই স্বামী স্ত্রীর সম্পর্ক চাই না। আমরা প্রতিবেশী সুলভ এবং একটা মর্যাদাজনক অবস্থান, সুসম্পর্ক, এটাই আমরা চাই। একজন প্রতিবেশীর অবস্থান থেকে আমরা আমাদের পারস্পরিক সম্পর্ক, ডিপ্লোম্যাটিক যে কানেকশন, সেটা থাকবে। আর আমরা ভারতকেও বুঝতে হবে যে আসলে এই বাংলাদেশের মানুষ সবসময় স্বাধীন চেতা, এবং তারা কখনো কোনো দেশের অধীনতা তারা স্বীকার করে নিবে না। এবং সেক্ষেত্রে যখনই যে অবস্থায় আসুক, তারা মাথা উঁচু করেই তারা দাঁড়াবে এবং দেশের পক্ষে। তো সরকার জনতার পক্ষে আশা করি এই অবস্থান নিচ্ছেন, এবং আমরাও আশা করব যে প্রিকন্ডিশনগুলো দেওয়া হয়েছে। কারণ একটা দেশে একটা অপরাধী সেখানে গিয়ে অবস্থান করবে এবং সেখানে প্রকাশ্যে সরকারের সহযোগিতা নিয়ে টেলিকনফারেন্স করবে, হ্যাঁ, একজন ভার্ডিক্ট, হ্যাঁ, একজন অপরাধী, মানবতা বিরোধী। তো এটা তো আসলে কখনো প্রতিবেশী সুলভ কোনো রাষ্ট্রের ভূমিকা হতে পারে না। সুতরাং এক্ষেত্রে আমাদের শক্ত অবস্থান থাকা উচিত আমি মনে করি। সালাউদ্দিন রায়হান, মানে আমাদের পররাষ্ট্রনীতি আগে আমরা এক ধরনের দেখতাম নতজানু পররাষ্ট্রনীতি আমি বলতাম, এবং আমাদের পররাষ্ট্র ছিল পররাষ্ট্র কারোর সাথে শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্ব, মানে একটা গদবাঁধা একটা পররাষ্ট্রনীতি। সেই জায়গা থেকে আমাদের পররাষ্ট্রনীতির এখন মনে হচ্ছে স্বাবলম্বী হয়েছে, কি বলেন আপনার? অবশ্যই আমি এটা আসলে আমি বলবো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে এখানে প্রশংসাই করতে হয়। কারণ হচ্ছে আপনি দেখবেন বিএনপির প্রতিষ্ঠাই হয়েছে কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় যেটা ছিল, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটা পার্সু করেছেন, এবং এখনও তো সে একই অবস্থায় ছিল। আপনি মনে করে দেখেন, এই যে আপনার যে টেলিকনফারেন্সটার কথা আপনি বললেন, সেই টেলিকনফারেন্সটার পরে বাংলাদেশের ইতিহাসে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, এটা কিন্তু প্রত্যেকটা ইভেন বিরোধী দলও মানে আপনার করেছে, তারা অ্যাপ্রিসিয়েট করেছে। বিরোধী দলগুলো তারা অ্যাপ্রিসিয়েট করেছে, তারা কিন্তু তাদের স্ট্যাটাস দিয়ে প্রশংসা করেছে যে এই ধরনের বোল্ড স্টেটমেন্টের জন্য। মানে কি বলবেন, দেখেন ভারতের সাথে আমাদের 4000 কিলোমিটার উপরে বর্ডার আমরা শেয়ার করি, আর কিছু অংশ মিয়ানমারের সাথে শেয়ার করি, রাইট? আপনি চাইলেও, যে মোশাররফ ভাই বলতেছেন, চাইলেও তো আপনি প্রতিবেশী চেঞ্জ করতে পারবেন না, কিন্তু সম্পর্কটা তো হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। আমি ছোট দেশ বলে আপনি আমাকে মেলাইন করবেন সব কিছুতে। এই যে দেখেন, এই সরকার এসে আপা যে বললেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা, এই যে পুশিন, একটা পুশিন করতে পেরেছে, প্রত্যেকটা সীমান্তে পুশিনের জন্য আপনার এই বর্তমান সরকার সতর্ক করা হয়েছে। বিডিআর আপনার সেখানে রিফ্রেইন করেছে তাদেরকে, প্রত্যেকটা সীমান্তে আপনি যতগুলা সীমান্ত আপনি চেক করেন, প্রত্যেকটা সীমান্তে কিন্তু আপনার কোথাও পুশিন করে ঢুকাইতে পারেন। আগে কিন্তু এটাই অহরহ ছিল।
অহরহ মানুষের আপনার আমাদের মানুষকে মানে প্রায় গুলি করে হত্যা করা হয়েছে। ফেলানি হত্যার জন্য আমাদের তৎকালীন বিরোধী নেত্রী কিন্তু ব্যাপক একটা প্রতিবাদ করেছিলেন, এই এখনকার মতোই। সুতরাং ভারতকে তার ন্যায্যতার ভিত্তিতে, এবং ভারতকে বুঝতে হবে যে বর্তমান সরকার কিন্তু এই জিনিসটা করবে না। আপনি আপনার উপস্থাপনায় কিন্তু তখন ভাইকে বলতেছিলেন যে আমাদের এদিক থেকে দুইটা শর্ত দেওয়া হয়েছে যে এই প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আমাদেরকে তাকে ফেরত দিতে হবে, এবং উসমান হাদির যে হত্যাকাণ্ড হয়েছে তাদেরকে ফেরত দিতে হবে। হ্যাঁ, সুতরাং সরকার তো তার স্ট্যান্ড একদম পররাষ্ট্রনীতিতে নিজের দেশের পক্ষে, যেটা তার বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ারও অনেক আগে বিবিসি একটা প্রথম যখন তার সাক্ষাৎকার নিল, সেই সাক্ষাৎকারেও কিন্তু একই কোয়েশ্চেন করা হয়েছিল। তখন কিন্তু স্পষ্টভাবে বলছিল যে আমার যে কোনো দেশের সাথে সম্পর্ক হবে, আমার দলের, বিশেষ করে বিএনপির কথা আমি বলতে পারি, উনি বলতেছিলেন আর কি, যে আমার দলের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। আমি আমার দেশের মানুষের স্বার্থ যে জায়গা ভালো থাকে সেটাকে দেখব, তারপরে আমি আমার অন্য কিছু বিবেচনা করবো। আমার দেশের স্বার্থ যদি ভালো থাকে আমি সেখানে অন্য কেউ কিছু মনে করলেও যাবো, আর আমার দেশের স্বার্থ যদি মনে করে বিঘ্নিত হচ্ছে আমি সেখান থেকে সরে আসবো। সেই পথেই হাঁটছে। অবশ্যই সরকার সেই পথেই হাঁটছে, এটা তো আমরা নাগরিক হিসেবে দেখতেই পাচ্ছি এটা, এবং স্পষ্টই দেখতে পাচ্ছি যে না, তারা আপনার সেই পথেই হাঁটছে, এবং সেভাবেই তারা কিন্তু প্রতিবেশী দেশ শুধু না, তবে এই যে সরকার যে আপনার সফরগুলো করলো সেখানেও কিন্তু তারা তাদের এবার প্রত্যেকটা কাউন্টার পার্ট যারা আছে তারাও কিন্তু বর্তমান সরকারকে প্রশংসা করেছে যে না, সরকার তাদের স্ট্যান্ডে ঠিক আছে। এবং ভাইয়া যে বললো যে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হলো, কতদিন পর আপনি দেখেন 2023 সালের পর আমাদের শ্রমবাজার আপনার বন্ধ হয়ে গেছিল মালয়েশিয়াতে, রাইট? তারপরে আপনার এই যে চাইনিজ যে আমাদের বেকারত্ব উন্মোচনের জন্য আনোয়ারাতে যে এটা বন্ধ ছিল, বর্তমান সরকার সেটা আনোয়ারাতে 1 লক্ষ কর্মসংস্থান যেটা হবে, বর্তমান সরকার সেটা উন্মোচন করলে, এবং উনি চ্যালেঞ্জ দিয়ে আসছেন বর্তমান প্রধানমন্ত্রী আমাদের এক বছরের মাধ্যমে। সালাউদ্দিন রায়হান এবং সাবিকুন নাহার মুন্নি এবং মোশাররফ হোসেন, তিনজনকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের সম্পাদকীয়তা। আগামীকাল আবারও দেখা হবে একই সময়। শুভরাত্রি সবাইকে।